বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি আমরা দীর্ঘ 1 বছর ধরে আলোচনা করছি। শেখ হাসিনার পতনের পর থেকে ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বভার গ্রহণ করলেন, কিন্তু তারপর থেকে যে কর্মকাণ্ড বা যে কর্মযজ্ঞ বা যে ধ্বংসযজ্ঞ বাংলাদেশে চলছে তা এক প্রকার ভয়ানক আখ্যা দেওয়া যায়। এবং তার পরিণামস্বরূপ যা হলো সেটা রাষ্ট্রসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি বৈঠক তার বাইরে সাধারণ মানুষের বিক্ষোভ, প্লাকার্ড হাতে ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সেইটার একেবারে প্রমাণ্য চিত্র। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠানে আমি ব্যাখ্যা করব বা বোঝাতে চাইব এক্স্যাক্টলি বাংলাদেশে কি পরিস্থিতিতে ইউনূস রয়েছে এবং ইউনূস আর কতদিন তার গতি ধরে রাখতে পারবেন, কিংবা কেন ইউনূসের উপর সাধারণ মানুষ বা বাংলাদেশের এত ক্ষোভ। প্রাথমিকভাবে আমরা যদি দেখা যাবে যে 5ই আগস্ট 2024-এর পর থেকে যখন ইউনূস ক্ষমতা দখল করলো তারপর থেকে একটা অদ্ভুত পরিস্থিতি বাংলাদেশে হয়ে রয়েছে। কি সেই পরিস্থিতি? একদিক থেকে ভারত বিদ্বেষ, অন্য দিক থেকে রাজাকার বা যারা সেই সময়ে বাঙালি হত্যা করেছিল, 30 লক্ষ বাঙালি হত্যা করেছিল মুসলিম হিন্দু নির্বিশেষে, যারা সেই মুক্তিযুদ্ধ আন্দোলনে পাকিস্তান পন্থীদের হয়ে সাপোর্ট করেছিল, তাদের পক্ষ নেওয়া, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আনা। ফলে এই যে দিকগুলো, সেই দিকগুলো কিন্তু সাধারণ মানুষ বা যারা বুদ্ধিজীবী বাংলাদেশের তারা খুব একটা ভালোভাবে নেয়নি। না নেওয়াটাই স্বাভাবিক, তার কারণ বাংলাদেশ বা সাধারণ মানুষ বাংলাদেশের তারা কিন্তু এই গোটা যে বিষয়টাতে অভ্যস্ত নয়। তারা স্বাভাবিকভাবে বাংলাদেশে যে অরাজকর পরিস্থিতি, সেই অরাজকর পরিস্থিতি নিয়ে একেবারে বিক্ষুব্ধ। এবং ঠিক সেই জন্যেই প্রাথমিকভাবে বিভিন্ন ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে আন্দোলন করতে দেখেছি আমরা সাধারণ মানুষ বা পড়ুয়াদের, বা অন্যান্য ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা, তারাও কিন্তু এক প্রকার ইউনূসের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে তাদের যে সুর চড়ানোর বিষয়টা এটা আমরা দেখেছিলাম। অন্যদিকে সাধারণ মানুষ আমরা দেখেছি এতটা ক্ষিপ্ত যে রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলন তার বাইরেও ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছে এবং তারা কোট করছে যে ইউনূস তুমি পাকিস্তানে চলে যাও, তোমার আর বাংলাদেশে দরকার নেই, বাংলাদেশকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছো তোমরা। ফলে এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যে একেবারে অতিকায় বাস্তব এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি সেইটা যে আরও পাকিস্তানপন্থী হয়ে গিয়েছে তা সাধারণ মানুষ যে মেনে নিতে পারছে না, সেইটা তার অন্যতম প্রমাণ। এবং এই পাকিস্তানপন্থী হয়ে যাওয়াটার যে রাজনৈতিক যে স্ট্র্যাটেজিক্যাল মুভ, সেইটা কিন্তু একেবারে পরিষ্কার। এবং ঠিক এই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে চিত্রটা মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার প্রধান বাংলাদেশের, তিনি কিন্তু ঘরে এবং বাইরে উভয় জায়গাতেই বিপদে আছেন। একদিকে বাইরে অর্থাৎ রাষ্ট্রসংঘ থেকে শুরু করে অন্যান্য দিকে ভারত কিন্তু বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে ঘিরতে শুরু করে দিয়েছে। এবং এটা একেবারে পরিষ্কার যে বাংলাদেশ বিভিন্নভাবে একদিক থেকে মার্কিন সেনারা তারা মহড়া দিচ্ছে। প্রাথমিকভাবে মার্কিন সেনা মহড়া দেওয়ার পর বোঝা গিয়েছিল যে এই যে ইন্দো প্যাসিফিক যে জায়গা, সেইখানে মার্কিন সেনাদের মহড়া দুটো বিষয়ের জন্য হয়েছিল, যে বন্দর বাংলাদেশ দিতে চলেছে আমেরিকাকে এবং সেই বন্দর ব্যবহার করে বঙ্গোপসাগরের একটা দখলদারি কিন্তু আমেরিকা করতে চাইছে। এবং ঠিক সেইখানে ভারতকে টার্গেট করা কিন্তু আমেরিকা এবং পাকিস্তান যৌথভাবে করছে, এই বিষয়টা কিন্তু সবার সামনে চলে এসেছিল। এবং ঠিক সেই জায়গা থেকে পাকিস্তানের সঙ্গে মিশে, পাকিস্তানের সঙ্গে তাল মিলিয়ে একসঙ্গে যৌথ ষড়যন্ত্রে ভারতের 7 সিস্টার্সকে টার্গেট করা, এটাও কিন্তু বাংলাদেশের একটা অন্যতম ভূমিকা ছিল। এবং ঠিক সেই জায়গা থেকে মায়ানমারের চারিপাশ থেকেও ভারত কিন্তু এই বাংলাদেশকে ঘিরতে শুরু করেছে। অন্যদিকে 7 সিস্টার্স কিন্তু এমন একটা জায়গা যেখান থেকে বাংলাদেশকে আক্রমণ বা বাংলাদেশের উপর কোনো রকমভাবে প্রতিশোধ নেওয়া বা অন্যান্য ক্ষেত্রে কোনো অপারেশন করা কিন্তু খুব সহজ এবং স্ট্র্যাটেজিক্যালি পারফেক্ট। এবং এই জায়গা থেকে মায়ানমারে আমরা দেখলাম সম্প্রতি সেপ্টেম্বরের 16 থেকে সেপ্টেম্বরের 20 অবধি ভারতীয় সেনারাও কিন্তু সেখানে ছিলেন। 120 জন প্যারাকমান্ডো এবং এয়ারফোর্সের যারা কর্তারা ছিলেন তারা সেই মায়ানমার সেনাদের সঙ্গে মিলে তারা কিন্তু বিভিন্ন জায়গায় মহড়া দিয়েছেন। এবং